হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি সরোজ। আজ তোমাদের জন্য নিয়ে এসেছে একটা ম্যাথ ক্লাস। দেখো 1 নম্বর অঙ্ক কী বলছে যে একজন ব্যাটসম্যান তার 12তম ম্যাচে 135 রান করে এবং বলছে 11টি ম্যাচে ব্যাটসম্যানের রানের গড় ছিল এক্স। এরপর বলছে তার রানের গড় যদি 5 বাড়ানো হয় তাহলে 12তম ম্যাচের পর তার গড় রান কত ছিল। ঠিক আছে, তাহলে দেখো বলছে যে 12তম ম্যাচে তার রান ছিল 135। এইটুকু বোঝাবার কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা নেই। এরপর কী বলছে যে 11টি ম্যাচের গড় রান ছিল এক্স। 11টি ক্রিকেট ম্যাচের গড় রান ছিল তার এক্স। তাহলে আমি 11টি ম্যাচের মোট রান বলতে পারবো যে 11x। এটা গড় রান ছিল, 11টি ম্যাচের গড় রান কত ছিল এক্স, তাহলে 11টি ম্যাচের মোট রান কত 11x। এরপর কী বলছে যদি গড় রান আমাদের 5 বৃদ্ধি পায়, তাহলে দেখো আগে আমাদের গড় রান কত ছিল এক্স ছিল, এখন বলছে 5 বৃদ্ধি পায়, তাহলে x + 5। ইটস ক্লিয়ার। বলছে 5 বৃদ্ধি পায়, গড় যেটা ছিল সেটা হচ্ছে আমার 5 বৃদ্ধি পায়, তাহলে নতুন গড় কত? নতুন গড় হচ্ছে আমার x + 5। কারো কোনো অসুবিধা? এইটুকুটা নতুন গড় হচ্ছে আমার x + 5। এরপর কি বলছে, তাহলে নতুন গড় কত পেয়ে গেছি আমি? x + 5। তাহলে 11টি ম্যাচে আমার গড় ছিল x, 11টি ম্যাচে আমার মোট রান হচ্ছে 11x। 12তম ম্যাচে 135 রান করেছে, 35 রান করার পর বলছে গড় যদি 5 বৃদ্ধি পায়, তাহলে আগে ছিল x, এখন 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে x + 5। তাহলে অতএব আমি তাহলে এরপর আমি বলতে পারি কি বলতে পারি না 100, এই যে 11x + 135 + 12 লিখতে পারি, 12 লিখতে পারি। এটা কার কোনো অসুবিধাও নেই। আমি আবার বলে দিচ্ছি এইটুকুটা, জাস্ট একটু ওয়েট। দেখো আমার কি বলে দিচ্ছে, 12তম ম্যাচে 135 রান করেছে। এবার 11তম ম্যাচের পর মানে 11টি ম্যাচে তার মোট রান ছিল 11x। ঠিক আছে, 11তম ম্যাচ অবধি তার মোট রান ছিল 11x। এইটুকুটা কোনো অসুবিধা আছে? এবার 12তম ম্যাচে 135 রান করে, তাহলে 11x + 135, 11x + 135, তাহলে 12টা ম্যাচের গড় রান বার করতে পারছি, কারণ 12 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, 11তম ম্যাচের গড় 11তম ম্যাচ অবধি মোট রান ছিল 11x, 12তম ম্যাচে 135 রান করে, তাহলে 11x + 135/12, তাহলে 12তম ম্যাচে গড় রান পেয়ে যাবো। আবার এদিকে টোটাল গড় কত দেওয়া আছে? x + 5। কারো কোনো অসুবিধা আছে? এইটুকুটা কারো কোনো অসুবিধা নাই, এইটুকুটা কিছু না, মানে 1 কোনাকুনি গুণ করে দাও। তাহলে 12x + 5 12 60 সমান হচ্ছে 11x + 135। তাহলে এটা x সমান 135 - 60, তাহলে x সমান হচ্ছে 5 আর 6 কত 17। তাহলে x এর মান কত হয়ে গেছে? 75। ঠিক আছে, x এর মান হয়ে গেছে 75, কিন্তু আমার প্রশ্নে আমার কী চেয়েছে যে নতুন গড় কত হবে। ঠিক আছে, নতুন গড় কত? আমার x + 5 এটা আমি নতুন গড় পেয়ে ধরেছিলাম। ঠিক আছে, আমার তাহলে x এর মান পেয়ে গেছি কত? 75। তাহলে x এর মানটা পুট করে দাও, x এর মান 75 পেয়ে গেছে, আমার নতুন গড় মানে 5 আবার যোগ করতে হবে। তাহলে নতুন গড় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার 80। বুঝতে পারলাম? আবারও বলে দিচ্ছি। ঠিক আছে, বলছে একজন ক্রিকেটার ধরলাম যে 12তম ম্যাচে 135 রান করেছে। আবার বলছে 11তম ম্যাচ অবধি তার গড় রান ছিল এক্স, তাহলে 11তম ম্যাচ অবধি তার গড় রান যদি এক্স ছিল, তাহলে 11তম ইনিংসের পর তার মোট রান হবে 11x। বুঝতে পেরেছি? পরের লাইনে বলছে যে তার যে গড় 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে গড় ছিল এক্স, 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে x + 5। এরপর তাহলে আমি লিখতে পারি যে x + 5, x + 5 একদিকে রেখে দিলাম, তাহলে ওটা গড় চলে এসছে। এরপর এদিকে 11x মোট রান ছিল 11তম ম্যাচ অবধি, আর 12তম ম্যাচে 135, তাহলে 11x + 135/12, তাহলে এদিকে গড় চলে এসেছে, তাহলে এদিকে গড় সমান ওই পাশের গড়। কারো কোনো অসুবিধা নেই। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমার 80। ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে আমার 80। দেখো 2 নম্বর অঙ্ক কী বলছে, 2 নম্বর অঙ্ক বলছে যদি কোনো এই সেম কোয়েশ্চান কেপি কনস্টেবলে এসেছিলো, ডাব্লিউপি যে লেডি কনস্টেবল সেখানেও এসেছিলো। ঠিক আছে, ওই যদি কোনো ভগ্নাংশের লব ও হরের অনুপাত 4:5 এবার অনুপাত থাকে, আবার বলছে লবকে 7 বাড়ানো হয় এবং হরকে 5 বাড়ানো হয়, তাহলে অনুপাতটা 1 পরিণত হয়, তাহলে তবে ভগ্নাংশ নির্ণয় করো। এটা অপশন ধরে করতে পারো, আবার নর্মাল লিখে করতে পারো। তাহলে দেখো আমার অনুপাত দিয়ে দিয়েছে, আমার অনুপাত কত দিয়ে দিয়েছে? অনুপাত আমার 4 দিয়ে দিয়েছে। ওয়েট দাঁড়াও, ক্যালেন্ডার চেঞ্জ করে নিই। দেখো লব আর হরের যে ভগ্নাংশের অনুপাতটা দিয়ে দিয়েছে 4x, এদিকে দিয়েছে 4 আর এদিকে ধরলাম 5x, 5 বলে দিয়েছে।
এরপর বলছে লবকে যদি 7 বাড়ানো হয়, তাই লবকে 7 বাড়াচ্ছি মানে 7 যোগ করছি। আবার হরকে যদি 5 বাড়ানো হয়, হরকে যদি 4 বাড়ানো হয়, তাহলে অনুপাত যেটা হয় সেটা হচ্ছে 1/1 হয়, মানে অনুপাতটা 1/1 হয়। বলে দিচ্ছি আমার লব ছিল 4, হর ছিল 5, ঠিক আছে, লবকে 7 বাড়াচ্ছি এবং হরকে 4 বাড়াচ্ছি, তাহলে অনুপাতটা হয় 1/1, লিখতে পেরেছি, ঠিক আছে। তাহলে পরের লাইনে আমি লিখতে পারি 4x প্লাস 7 সমান আমার 5x প্লাস 4 লিখতে পারি আমি, ঠিক আছে। তাহলে এটা -x সমান -3, তাহলে এক্সের মানটা কি 3 পেয়ে গেছি। এক্সের মান তাহলে বলছি ভগ্নাংশের কত, ঠিক আছে, এখানে যোগ করে দাও এটা, 4 3 12 আর 5 3 15, ঠিক আছে, 4 3 12 আর 5 3 15, তাহলে ভগ্নাংশটা যেটা ছিল সেটা হচ্ছে 12/15, ঠিক আছে। লব ছিল 12 আর হর ছিল 15, অপশান ধরেও করতে পারো, অপশান ধরেও করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোয়েশ্চান দেখো। 3 নম্বর কোয়েশ্চান কি বলছে, এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে। এ আর বি মিলে একটা কাজ কদিনে করে না 12 দিনে করে। এরপর কি বলছে, আচ্ছা সরি এ এবং বি একটা কাজ যথাক্রমে 12 দিনে এবং 20 দিনে করে। এ একটা কাজ করছে 12 দিনে আর বি করছে 20 দিনে, বুঝতে পেরেছি। এবং তারা একসাথে 4 দিন কাজ করে। সি একাই অবশিষ্ট কাজ 14 দিনে সম্পন্ন করে। বি এবং সি একসাথে একই কাজ কদিনে সম্পন্ন করতে পারে। আচ্ছা তাহলে এটাকে লসাগু করে না, এটা 60 হবে, 5 12 60, 3 20 60। এরপর কি বলছে যে তারা একসাথে 4 দিন কাজ করে, ঠিক আছে। তাহলে একদিন যদি একসাথে কাজ করে, তাহলে একদিনে কাজ যদি একদিন একসাথে কাজ করে, তাহলে একদিনে করে 8 অংশ, ঠিক আছে। বলেছে আমার 4 দিন একসাথে করেছিল, তাহলে 4 8 32 অংশ করেছিল, তাহলে 60 থেকে আগে 32 বিয়োগ করে দাও, তাহলে 28 অংশ কাজ পড়ে থাকে। এরপর বলছে সি অবশিষ্ট কাজ, তাহলে অবশিষ্ট কাজ কত, অবশিষ্ট কাজ হচ্ছে আমার 28 অংশ। সি অবশিষ্ট কাজ 14 দিনে শেষ করে দেয়, তাহলে সি অবশিষ্ট কাজ আমার 28 অংশ আছে, সি অবশিষ্ট কাজ 14 দিনে শেষ করে দেয়, ঠিক আছে। তাহলে 14 দিনে যদি 28 অংশ শেষ করে, তাহলে একদিনে কত করে, একদিনে করে আমার 2 অংশ। আমার সি তাহলে কত দিনে করে 2 অংশ করতে পারে, ঠিক আছে। তাহলে 14 দিনে বলছে সি বাকি অংশটা 14 দিনে শেষ করে দেয়, বাকি অংশ টোটাল হচ্ছে 28, ঠিক আছে, তাহলে 14 দিনে শেষ করে দিই, ঠিক আছে। তাহলে দেখো এই যে 2 অংশ কাজটা শেষ করে, ঠিক আছে, এই যে 2 অংশ কাজটা শেষ করে দিচ্ছে আমার, 2 অংশ কাজ মানে একদিনে 2 অংশ কাজ শেষ করছে। তাহলে এখানে আমার সি এর মান নাম কত বসাবো, প্রশ্ন তো এটাই। এরপর বি এবং সি একসাথে কদিনে শেষ করতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো বি একদিনে করে 3 অংশ আর সি একদিনে করে 2 অংশ, তাহলে বি আর সিকে যদি একদিনে কাজে লাগায়, একদিন যদি কাজে লাগায়, তাহলে এদিকে 3 + 2 তাহলে সমান 5 অংশ একদিনে করবে। বি আর সি মিলে একদিনে যদি একসাথে কাজে লাগায়, তাহলে বি আর সি মিলে একদিনে কত করবে, 5 অংশ কাজ করবে। তারা বলছে বি এবং সি একসাথে একই কাজ কত দিনে সম্পূর্ণ করতে পারবে, মানে পুরো কাজটা কতদিনে সম্পূর্ণ করতে পারবে। তাহলে পুরো কাজ হচ্ছে আমার 60 অংশ, একদিনে যদি কাজ একদিনে 5 অংশ করে, তাহলে 60 অংশ করতে কতদিন লাগবে, 5 12 60, 12 দিনে বি আর সি মিলে কাজটা শেষ করবে। কারো কোনো অসুবিধা, আবারও বলে দিচ্ছি, বলছি এ একটা কাজ 12 দিনে করে, বি আবার ওই কাজটা 20 দিনে শেষ করতে পারে। তাহলে লসাগু করলাম 60, ঠিক আছে, এরপর 5 আর ওইদিকে 3 চলে এসছে, ঠিক আছে, 5 12 60, 3 20 60। এরপর বলছে এ আর বি একসাথে 4 দিন কাজ করে, তাহলে একদিনে এ আর বি যদি করে তাহলে 8 অংশ করে, তাহলে 4 দিনে 4 8 32 অংশ করে, তাহলে টোটাল কাজ 60 অংশ, 60 অংশ থেকে 32 অংশ বাদ দিয়ে দিলাম, 28 অংশ কাজ থাকছে, ঠিক আছে। 28 অংশের পর বলছে যে কাজটা পড়ে আছে, মানে আমার 28 অংশ কাজ পড়ে আছে। এবার 28 অংশ কাজটা বলছে সি 14 দিনে শেষ করে দেয়, তাহলে 28 অংশ কাজ যদি সি 14 দিনে শেষ করে, তাহলে একদিনে সি করে কত, 2 অংশ। তাহলে এরপর বলছে বি আর সি পুরো কাজটা কত দিনে শেষ করবে একসাথে, তাহলে বি একদিনে করে 3 অংশ আর সি একদিনে করে 2 অংশ, ঠিক আছে। তাহলে 3 আর 2 5, তাহলে একদিনে যদি বি আর সিকে কাজে লাগায় তাহলে 5 অংশ শেষ করবে। টোটাল কাজ আমার 60 অংশ, একদিনে যদি 5 অংশ করে তাহলে 60 অংশ কাজ করতে আমার 12 দিন সময় লাগবে। কারো কোনো অসুবিধা আশা করি নেই। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। তারপর কোয়েশ্চেন কি বলছে, যদি সরল সুদের হারে বার্ষিক 15% হয়, সরল সুদের হার বার্ষিক 15% হয় এবং মূলধন 24,000 টাকা হয়, তাহলে 3 বছর পর সুদ আসল কত হবে। 3 বছর পর সুদ আসল চেয়েছে, ঠিক আছে, মানে পিও চেয়েছে এবং এও চেয়েছে। তাহলে আগে সুদটা বের করি। তাহলে আমরা কি জানি, এ সমান PRT/100, তাহলে এ সমান আমার আসল কত দেওয়া আছে, আসল দেওয়া আছে আমার 24,000। এরপর 15% হারে 3 বছরে, 15% হারে 3 বছরে,
তাহলে 3×45, ঠিক আছে, 45 দুগুণে 90, 90 আর 4 45, ঠিক আছে, হচ্ছে তোমার 10,800, ঠিক আছে। আমার এর মানটা চলে এসছে আমার 10,800। এরপর আমার চেয়েছে আমার সুদ আসল কত, ঠিক আছে। তাহলে আমার সুদটা কত পেয়ে গেছি, সুদ পেয়ে গেছি আমার 10,800। তাহলে সুদ প্লাস আসল একসাথে চেয়েছে। তাহলে দেখো আমার আসল আছে আমার 24,000 টাকা, এরপর আমার সুদ চলে এসেছে 10,800, সুদ চলে এসেছে 10,800। তাহলে সুদ আসল কত হবে দেখে নিই। তাহলে আমার টোটাল 42,000, কোথাও কি মিস্টেক হচ্ছে, ও সরি, এটা 10,800। তা টোটাল আমার সুদ আসল কত এসেছে, সুদ আসল এসছে আমার 34,800 টাকা, সুদ আসল চলে এসছে 34,800। আবারও বলে দিচ্ছি, আমার 24,000 টাকা আসল আছে, 15% বার্ষিক সুদের হারে 3 বছর পর সুদ আসল কত হবে। তাহলে 3 বছরে আমার সুদ হয় 10,800। এবার সুদ আসল চেয়েছি, তাহলে আসলের সাথে সুদটা যোগ করে দিলাম, 34,800 টাকা আমার সঠিক অ্যান্সার। তাহলে দেখো পরের কোয়েশ্চেন বলছে A অনুপাত B সমান 5:3। আমার দিয়ে দিয়েছে যে A অনুপাত B সমান 5:3, এটা বলে দিয়েছি। পরের লাইনে বলছে B অনুপাত C সমান 11:10। তাহলে B অনুপাত C সমান 11:10, এটুকু বুঝতে পেরেছি, কারো কোনো অসুবিধা এই লেখা আছে, ঠিক আছে। এরপর বলছে C আর D 5 আর 6, C আর D 5:6। এরপর বলছি A B C D সমান কত, A B C D সমান কত, ঠিক আছে। তাহলে দেখো এখানে বি এর মান 3 আছে, এখানে বি এর মান কত আছে আমার 11 আছে। তাহলে এই দুটোকে সমান করব। তাহলে এই দুটো সমান করতে গেলে এটাকে 11 দিয়ে গুণ করতে হবে, আর এইটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটাকে যদি 11 দিয়ে গুণ করে, তাহলে এটাকেও 11 দিয়ে গুণ, আর এইটাকেও 3 দিয়ে গুণ করে চাইলেন, তো এটাকেও 3 দিয়ে গুণ করা, ঠিক আছে। তাহলে 5-11 এদিকে 55 অনুপাত 3-11 33, এদিকেও বি এর মান 3-11 33, আর সি এর মান 3-10 30, ঠিক আছে। তাহলে দেখো সি এর মান এখানে 30 আছে, এখানে 5 আছে, তাহলে এইটাকেও আমি কত, এইটাকেও 30 করব। তাহলে এইটাকে 30 করতে গেলে 6 দিয়ে আমার গুণ করতে হবে, তাহলে এইটাকে আমার 6 দিয়ে গুণ করে দাও। তাহলে 5-6 30 আর 6-6 36। তাহলে আমরা বলছি এ বি সি ডি এর অনুপাত কত, এ বি সি ডি এর অনুপাত। তাহলে দেখো এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এর মানগুলো বার করতে বলেছি। তাহলে এর মান পেয়ে গেছি কত, 55, এর মান আমি 55 পেয়ে গেছি, বি এর মান 33, সি এর মান 30, আর ডি এর মান 36। কারো কোনো অসুবিধা আছে? তাহলে 55, 33, 30, 36, ঠিক আছে। কারো কোনো অসুবিধা আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো খুব একটা ভালো কোয়েশ্চেন, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেন দেই, অনুকূল প্রতিকূল থেকে একটা কোয়েশ্চেন দেই। দেখো কি বলছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে এবং স্রোতের অনুকূলে গতিবেগের অনুপাত 1:2। প্রতিকূল আর অনুকূল দেওয়া আছে, দেখো এদিকে প্রতিকূল দেওয়া আছে আর অনুকূলে গতিবেগ যেটা আছে অনুপাতটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রতিকূল অনুপাত হচ্ছে 1 আর অনুকূল অনুপাত হচ্ছে 2, এইটুকু বুঝতে পেরেছি, লেখা আছে, ঠিক আছে, যে অনুকূলে অনুপাত আর প্রতিকূল অনুপাত আমার লেখা আছে। তাহলে ওইটা লিখেছি অনুকূলে 2 আর প্রতিকূলে 1। এরপর বলছি গতিবেগের অনুপাত দেওয়া আছে, এটা হচ্ছে গতিবেগের অনুপাত। এরপর বলছে নৌকাটি স্রোতের অনুকূলে 40 কিলোমিটার 5 ঘন্টায় সময় নেয়। স্রোতের অনুকূলে, তাহলে অনুকূলে, তাহলে কী বলছে 5 ঘন্টায় 40 কিলোমিটার যায়। তাহলে 5 ঘন্টা যদি স্রোতের অনুকূলে 40 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে, 40/5, তাহলে 8 কিলোমিটার যাবে, ঠিক আছে। তাহলে যে 5 ঘন্টা যদি 40 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় যাবে 8 কিলোমিটার। তাহলে অনুকূলে বেগটা কত, অনুকূলে বেগ হচ্ছে আমার 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো এখানে যে অনুকূলে 2 এর মান 8 দিয়েছে, ঠিক আছে, 2 এর মান 8 দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে। তাহলে 2 এর সাথে 4 গুণ করে 8 হয়েছে, তাহলে এইখান থেকে আমার 8 পেয়ে গেছি, ঠিক আছে, 8 পেয়ে গেছি। তাহলে আমার এর সাথে 4 গুণ করে 8 হয়েছে, তাহলে এর সাথেও 4 গুণ করে দাও। তাহলে অনুকূলের যে গতিবেগ সেটা হচ্ছে আমার 8 কিলোমিটার পার আওয়ার,
অনুকূলে গতিবেগ হচ্ছে আমার 8 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে আমার 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছি স্থির জলে 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে নৌকার কত সময় লাগবে? স্থির জলে 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে নৌকার কত সময় লাগবে? আচ্ছা, আমরা নৌকা সমান কি জানি? নৌকা সমান আমরা কি জানি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 জানি। অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল 8 আর প্রতিকূল 4 বাই 2। তাহলে নৌকার গতিবেগ কত? 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছে 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে দেখো 1 ঘন্টায় যাচ্ছে 6 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার। তাহলে 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাবে 1/6, আবার 24 কিলোমিটার, 24/6 সমান 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে আমার যেটা আসছে, কিলোমিটার পার আওয়ার হবে না, এটা আওয়ার হবে, মানে ঘন্টা। বলছে এখানে কি বলছে, আবার বলে দিচ্ছি। বলছে স্রোতের এই অঙ্কটা দেওয়া আছে যে প্রতিকূল আর অনুকূলের গতিবেগটা দেওয়া আছে 1:2। পরের লাইনে বলে দিয়েছে যে অনুকূলে একটা নৌকা, অনুকূলে তার গতিবেগ ছিল যে 40 কিলোমিটার যেতে তার 5 ঘন্টা সময় নেয়। অনুকূলে তার যেতে কত সময় নেয়? 40 কিলোমিটার যেতে তার 5 ঘন্টা সময় নিচ্ছে। ঠিক আছে, তাহলে 5 ঘন্টা যায় 40 কিলোমিটার, তাহলে 1 ঘন্টা যাবে কত? 1 ঘন্টা যাবে 8 কিলোমিটার। তাহলে অনুকূলে তার মান দেওয়া ছিল 2, এখানে চলে এসছে 8, তাহলে 2 এর সাথে 4 গুণ করেছি তবে তো 8 কিলোমিটার পার আওয়ার হয়েছে। তাহলে সেম এদিকেও 4 গুণ করতে হবে, তাই 4 গুণ করে দিলাম 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার আর প্রতিকূলে গতিবেগ হচ্ছে আমার 4 কিলোমিটার পার আওয়ার। এরপর বলছে একটা নৌকার গতিবেগ, শেষে কি বলছে কোশ্চেনটা? বলছি স্থির জলে 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে নৌকার গতিবেগ কত লাগবে? তাহলে নৌকা সমান আমরা কি জানি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূলে গতিবেগ এসছে 8, প্রতিকূলে গতিবেগ এসছে 4, তাহলে 8 + 4/2, তাহলে 12/2 সমান 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকার গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার। ওইটা লিখেছি 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাবে কত? আর 24 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? তাহলে 24 কিলোমিটার যেতে তার সময় লাগবে 4 ঘন্টা। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। 5,600 টাকা 3 বছরের শেষে 2100 টাকা সুদ দেয়। 5,600 টাকা কোথাও রাখে, ঠিক আছে, 3 বছরের শেষে 2100 টাকা সুদ দেয়, তাহলে সুদের হার 5% যদি বৃদ্ধি পায় তাহলে সুদের সরল সুদ কত? আচ্ছা দেখো, সহজভাবে করতে পারে। বলছে আগে সুদ ছিল 2100 টাকা, ওইখান থেকে পর বলছে 5% বৃদ্ধি পেলে সরল সুদ কত হবে? তাহলে দেখো 2100 টাকা ছিল, 5% বৃদ্ধি পেয়েছে, 5% বৃদ্ধি পাওয়া মানে কি 105/100, এটা ডাইরেক্ট নিয়ম। ঠিক আছে, এই দুটো শূন্য কেটে দাও, তাহলে 105 × 21 গুণ করে দাও। ঠিক আছে, মুখে করতে পারো এটা, 20 আর 1, তাহলে 0, 5 2 10, 2 1 2। ঠিক আছে, 5 2 10, 5 2 10, 2 1 2। ঠিক আছে, আবার 105। তাহলে 5% বৃদ্ধি করার পর যে সুদটা আমার হয়ে যাচ্ছে 2205 টাকা। এটা একদম শর্ট ট্রিকে, মানে বলতে হচ্ছে আগে 2100 টাকা সুদ ছিল, তারপর বলছে 5% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন সরল সুদ কত হবে? ঠিক আছে, তাহলে এটা করে নিতে পারো। এবার যদি বেসিক থেকে দেখতে চাও দেখতে পারো, কোনো ব্যাপার নেই। বলছে আমার 5,600 টাকা ছিল, রাখার পর সুদ কত পাই? সুদ পেয়েছি আমার 2100 টাকা, তাহলে 2100 টাকা সুদ পেয়েছি। তাহলে আমরা জানি যে 2100 টাকা সুদ পেয়েছি, PRT/100। ঠিক আছে, তাহলে 5,600 টাকা রেখেছে 3 বছরের শেষে, আর মানটা জানি না, তাহলে 2100 × 100/5,600 × 3, তাহলে এখানে আর মান বার হয়ে যাবে। এ দুটো শূন্য, 3 দিয়ে এটা কাটো, 3 7 21, 7 দিয়ে 7 8 56, তাহলে আর সমান 100/8 চলে এসছে।
এরপর বলছে যে 5 আচ্ছা এটা আবার ভেঙে নাও, ঠিক আছে, এটা 8, তাহলে 8 একে 8 2, 8 2 16, 8 একে 8 2 20, ঠিক আছে, 20, 8 2 16, ঠিক আছে, 8 2 16, 8 2 16, 4 40, 12.5। তাহলে আর মানটা চলে এসছে কত? আর মান চলে এসছে আমার 12.5। এরপর বলছে যদি 5% বৃদ্ধি করা হয়, এরপর কি বলছে, যদি আমার যে সুদ রয়েছে সে সুদটা না, সুদের হার 5% বৃদ্ধি করা হয়, ঠিক আছে, তাহলে আমার সুদের হার আছে কত? 12.5। এরপর বলছে 5% বৃদ্ধি করা হয়, এটা বটে অবশ্যই। 5 দিয়ে কাটো, 5 2 10, 5 5 25, 5 20 100, ঠিক আছে, 5 4 20, 5 5 25, এটা 5 2 10, 5 2 10, 5 1 5, তাহলে উপরে চলে এসছে 5 1 5, 5 2 10 আর নিচে 8, তাহলে ভাগ করে দাও এটা। 8 দিয়ে যদি ভাগ করি, 8 1 8, 25, 3 8 24, 8 1 8, কত মিস্টেক আছে কি? দুই 0.0, 8 2 16, 4 20, 5 8 40। আচ্ছা, এখন যেটা আসল সুদ হয়ে গেছে, এটা কাটাকুটি করে কত আসছে আমার? 13.125, ঠিক আছে, 5% বাড়তির পর। এরপর বলছে তাহলে নতুন সরল সুদ কত? নতুন সরল সুদ কত? তাহলে দেখো আমার ছিল, যেটা আরেকটা কালার ইউজ করে দিচ্ছি, আমার ছিল 5,600 টাকা সুদ, যেটা চলে এসছে আমার 13.125 চলে এসছে 3 বছরের জন্যে, আর নিচে 100, ঠিক আছে। তাহলে আমার বলছে নতুন সরল সুদ কত? তাহলে কাটাকুটি করে দাও, এটা এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দাও, এটা থাক, ওই পাশটা থাক, গুণ করে দাও, তাহলে 56 ইন্টু 125 ইন্টু 3, ঠিক আছে, তাহলে 6 3 18, ঠিক আছে, 18 8 3 8 24 বাই 100, কাটাকুটি কেটে দিলাম এদিকে, 5,600 সাথে ওইটা, এটা গুণ করো, 3 6 18, 3 5 15, 16 ইন্টু 13.125, ঠিক আছে, 5 8 40, অপশানগুলো সব পিছনে 5 5 আরও দেওয়া আছে। আচ্ছা, এটা আমার গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে দেখো গুণ করো, 1 3 1 2 5, আবার 1 6 8, 5 8 40, হাতে গেলে 4, 8 2 16, আর 4 20, হাতে গেলে 2, 8 1 8, 2 10 0, ঠিক আছে, 8 3 8 24, আর 25, 8 1 8, 2 10, 6 বার, 5 6 30, 6 2 12, আর 3 15, 6 1 6 1 7, 3 6 18 1 19, 6 1 6 1 7, 5 2 1 3 1, 0 0, 7 2 9, 7 2 10, আর 15, 5 9 1 10 11, 7 3 10 11 12, এদিকে 1 চলে এসছে, করে 3টে ছিল 3, তাহলে 1215। কোথা তাহলে মিস্টেক হয়েছে কি? তাহলে দেখো যে গুণটা করলাম, ঠিক আছে, এখানে একটা মিস্টেক হয়েছিল, এটা 9 লিখে বলেছিলাম 8-এর জায়গায়, তাহলে দেখো আমার এইভাবে চলে এসছে যে 2205 টাকা আমার নতুন সুদে এসছে, আর এইভাবেও সহজ সরল ভাষায় চলে এসছে। তাহলে এটা লিখে দাও 2205 টাকা। এই নিয়মটা করবে, এটা হচ্ছে সহজ নিয়ম। আগে 2100 টাকা সুদ ছিল, তারপর থেকে 5% বৃদ্ধি পেয়েছে, মানে 105/100 হয়ে গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, আজকে নেক্সট কোয়েশ্চেন, মানে আজকে লাস্ট কোয়েশ্চেন, বলছে এ এর বেতনের দ্বিগুণ বি এর বেতনের 5 গুণ। এর বেতনের দ্বিগুণ, তাহলে এ এর বেতন হচ্ছে দ্বিগুণ,
সমান বলছে বি এর বেতনের 5 গুণ। তাহলে আমার লিখতে পারি যে 2a সমান 5b, তাহলে a অনুপাত b সমান 5:2। এটাও বোঝা গেছে। এরপর বলছে বি এর বেতনের 4 গুণ সি এর বেতনের দ্বিগুণ। বি এর বেতনের 4 গুণ সি এর বেতনের দ্বিগুণ। 2 একে 2, 2 2 4, তাহলে আমার 2b সমান 1c। তাহলে বি অনুপাত সি সমান 1:2। আচ্ছা দেখো, বি এর মান এখানে 2 আছে, এখানে 1 আছে। বি এর মান এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে এটাকে সমান করতে হবে। তাহলে এটাকে সমান করতে হলে এটা 2 দিয়ে গুণ করতে হবে। তাই এটা যখন 2 দিয়ে গুণ করবো, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ। তাহলে এটা 2:2 2 4, ঠিক আছে। তাহলে এখন এ বি সি কত পাচ্ছি? এখন এ অনুপাত বি অনুপাত সি। এখন বি পাচ্ছি 5, সি পাচ্ছি 2, আবার সরি এ পাচ্ছি 5, বি পাচ্ছি 2 আর সি পাচ্ছি আমার 4। এরপর দেখো প্রশ্নে কি বলেছে, সি এর বেতন 1600 টাকা হয়। সি এর বেতনটা আমার কত দিয়ে দিয়েছে? সি এর বেতন আমার 1600 দিয়ে দিয়েছে। তাহলে এর সাথে নিশ্চয়ই আমার 400 গুণ করেছে। এরপর তাহলে এ এর বেতন কত? তাহলে এর সাথেও সেম 400 গুণ করতে হবে। তাহলে এর বেতন কত? এর বেতন হচ্ছে আমার 2000 টাকা। এর বেতন হচ্ছে আমার কত? 2000 টাকা।